বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব থার্মোডাইনামিক সাইকেলস নিয়ে, থার্মোডাইনামিক এয়ার সাইকেলস নিয়ে। এটা 6 নম্বর অধ্যায় আছে এই আর.এস. খুরমির বইয়ের ভিতরে। ঠিক আছে, আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল কোর্সটি অনেক বিশাল একটা কোর্স, এখানে অনেক কিছু আলোচনা আছে, কিন্তু যেহেতু আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা ডিটেলস এত কিছু পড়তে পারবো না। তো তোমাদের জন্য আমি বেশ কিছু টপিকস আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। থার্মোডাইনামিক এয়ার সার্কেল। এখন এই থার্মোডাইনামিক এয়ার সাইকেল আলোচনা করার সময় আমরা বেশ কিছু অ্যাজাম্পশন করে নিচ্ছি। অ্যাজাম্পশনস ইন থার্মোডাইনামিক সাইকেল এখানে দেখো আছে। এখানে আমরা যে গ্যাসগুলো ইউজ করছি এই গ্যাসগুলো আমাদের পারফেক্ট গ্যাস বা আদর্শ গ্যাস হিসেবে আমরা এখানে কল্পনা করতেছি, তাই না? তারপর দি ফিজিক্যাল contents of the gas in the engine's cylinder are same as those of air at moderate temperature. All the compression and expansion are adiabatic and they take place without any kind of friction. এই সাইকেলগুলো আলোচনা করার সময় আমরা এডিয়াবেটিক প্রসেস ফলো করছি, ধরে নিছি যেখানে এডিয়াবেটিক প্রসেস ফলো করা হয়েছে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখান থেকে বাইরে থেকে কোনো তাপ আদান প্রদান হয় না, এবং এই প্রসেসগুলো করার সময় কোনো ধরনের ইন্টারনাল ফ্রিকশন হয় না, এগুলো আমরা ধরে নিছি। অর্থাৎ আইডিয়াল কিছু কন্ডিশন আমরা ধরে নিছি, যদিও প্র্যাকটিক্যালি এটা হয় না। তো থার্মোডাইনামিক সাইকেলগুলোকে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হলো রিভার্সেবল সাইকেল এবং একটা হলো ইরিভার্সেবল সাইকেল। এখন রিভার্সেবল সাইকেল কি? আসলে যে সাইকেলে অর্থাৎ কোনো একটা সিস্টেম একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে আসার পর এবং ওই কন্ডিশনেই আবার ব্যাক করতে পারে, অর্থাৎ রিভার্স করতে পারে, সেই প্রসেসটাকে বলা হয় রিভার্সিবল সাইকেল। আবার বলতেছি, এ থার্মোডাইনামিক্যালি রিভার্সিবল সাইকেল কনসিস্ট অফ রিভার্সিবল প্রসেস অনলি। এটা রিভার্সিবল প্রসেস নিয়ে গঠিত। উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট, আমরা অলরেডি আলোচনা করেছি যে এ রিভার্সিবল প্রসেস, একটি রিভার্সিবল প্রসেস ইজ ওয়ান, সেটাই হুইচ ইজ পারফর্ম ইন সাচ এ ওয়ে, যেটা এমনভাবে পারফর্ম করা হয় দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দি প্রসেস, এই প্রসেসের শেষে বোথ দ্য সিস্টেম অ্যান্ড দি সারাউন্ডিং মে বি রিস্টোর্ড। এই প্রথম প্রাথমিক অবস্থায় সিস্টেমটা যেমন ছিল সেটাই আবার নতুন করে রিস্টোর হতে পারে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে কন্ডিশনে ছিল, যে টেম্পারেচার, যে প্রেসার, যে কন্ডিশনে সিস্টেমটা ছিল, এই সাইকেলের শেষে আবার সেই প্রসেসটাই ফিরে আসবে। ঠিক আছে, এই প্রসেসটাই হলো আমাদের রিভার্সিবল প্রসেস। ফর এক্সাম্পল, কনসিডার এ প্রসেস ইন হুইচ, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এখানে একটা গ্যাস আমাদের কি হয়েছে, এক্সপান্ডেড হয়ে এ থেকে বি আসছে, অর্থাৎ এর ভলিউম বাইরে এ থেকে বি আসছে। আবার এটা যদি আমি কম্প্রেশন করি তাহলে এটা আবার 1 থেকে 2 আসছে, এক্সপানশন হয়ে 1 থেকে 2 আসছে। এটা যদি আমি আবার কম্প্রেশন করি তাহলে 2 থেকে 1-এ একই পাথ অনুসরণ করেই আমাদের ব্যাক করবে। অর্থাৎ এই টোটাল সাইকেলটা চলার সময় একই পরিমাণ প্রেসার, এই বিন্দুতে যে প্রেসার, যে টেম্পারেচার থাকবে, যে ভলিউম থাকবে, রিভার্স হওয়ার সময় এই বিন্দুতে একই পরিমাণ টেম্পারেচার, প্রেসার, ভলিউম থাকবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেজের আমাদের একই ধরনের ক্যারেক্টারিস্টিক শো করবে। ঠিক আছে, এই ধরনের প্রসেসকে বলা হয় রিভার্সিবল প্রসেস, যেটা এক্সপান্ড হওয়ার সময় যে পথ অনুসরণ করে, কম্প্রেশন হওয়ার সময় একই পথ অনুসরণ করে। ঠিক আছে, এখন বেশ কিছু কন্ডিশন আছে এই রিভার্সিবল সাইকেলের। এই কন্ডিশনগুলো তোমরা এখান থেকে দেখে নিও। দি প্রসেস অ্যান্ড টেম্পারেচার অফ দি ওয়ার্কিং সাবস্টেন্স মাস্ট নট ডিফার। আমি যেটা বলছিলাম যে এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের এখানে টেম্পারেচার এবং ওয়ার্কিং সাবস্টেন্সের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স থাকবে না, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমাদের একই ধরনের টেম্পারেচার, ওয়ার্কিং সাবস্টেন্স থাকবে। তারপর বলছি, অল দ্য প্রসেস টেকিং প্লেস ইন সাইকেল মাস্ট বি এক্সট্রিমলি স্লো। এই প্রসেসগুলো ধীরে ধীরে ঘটবে, কারণ দ্রুত সময় হবে না, কারণ তাপমাত্রা, চাপ, এগুলোর একই ধরনের কন্ডিশন বজায় রাখতে গেলে এই প্রসেসটা আমাদের স্লোলি সংগঠিত হবে। দি ওয়ার্কিং পার্টস অফ দি ইঞ্জিন মাস্ট বি ফ্রিকশন ফ্রি। এই প্রত্যেকটাই এক্সপানশন, কম্প্রেশন হওয়ার সময় আমাদের প্রত্যেকটা ওয়ার্কিং পার্টসগুলো, যে পিস্টন ইউজ করতেছি, সবগুলোই আমাদের কি হবে, ফ্রিকশন
ফ্রি হবে, অর্থাৎ ঘর্ষণ মুক্ত হবে। দেয়ার শুড বি নো লস অফ এনার্জি ডিউরিং দি সাইকেল অফ অপারেশন। এই সাইকেল অফ প্রত্যেকটা সাইকেল অপারেশন করার সময় আমাদের কোনো ধরনের এনার্জি লস হবে না। এটাই হলো রিভার্সিবল সাইকেলের কন্ডিশন। অনুরূপভাবে ইরিভার্সিবল সাইকেল কি? আসলে বাস্তব অর্থে কোনো কিছুই রিভার্সিবল হয় না, কারণ কোনো কিছুই আইডিয়ালি হয় না। যে কোনো সাইকেলেই কিছু পরিমাণ আমাদের লস হয়। এই কারণেই আসলে আইডিয়ালি রিভার্সিবল সাইকেল বলে কিছু নাই, মানে প্র্যাকটিক্যালি রিভার্সিবল সাইকেল বলে কিছু নাই। সমস্ত কিছুই হলো আমাদের ইরিভার্সিবল সাইকেল। ইরিভার্সিবল সাইকেলগুলোকে এই কারণে বলা হয় ন্যাচারাল বা রিয়েল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসটাকে অনেক সময় ন্যাচারাল বা রিয়েল প্রসেসে বলা হয়, কারণ এইখানে আমাদের একটা গ্যাস এক্সপানশন হওয়ার জন্য যে সাইকেল ফলো করে, কম্প্রেশন হওয়ার সময় দেখা যায় যে হুবহু সেই সাইকেল ফলো করে না, কারণ এখানে কিছু ধরনের লস হয়, কিছু পরিমাণে লস হওয়ার কারণে আমাদের একই পাথ ফলো করে না। ঠিক আছে, এটি হলো ইরিভার্সিবল প্রসেস। In an irreversible process there is a loss of heat due to friction। এখানে কিছু হিট লস হয়, কারণ ফ্রিকশনের কারণে, রেডিয়েশনের কারণে, কন্ডাকশনের কারণে কিছু পরিমাণ হিট লস হয়। ঠিক আছে, এখন দেখবা এখানে যে একটা ইরিভার্সিবল প্রসেসে লস কেন হয় এগুলো সম্পর্কে আলোচনা। এখন আমি আলোচনা করব একটা আইডিয়াল ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেস নিয়ে। একটা আইডিয়াল ইঞ্জিন কিভাবে কাজ করে। তো একটা আইডিয়াল ইঞ্জিন এর ভিতরে যেটা থাকে সেটা হলো একটা পিস্টন থাকে, আর এখানে একটা চেম্বার থাকে, এখানে গ্যাস থাকে বা ফ্লুইড যেটাকে বলি সেটা থাকে, ওয়ার্কিং ফ্লুইডটা। ঠিক আছে, ওয়ার্কিং ফ্লুইড থাকে, এখানে একটা পিস্টন থাকে। তো এই একটা আইডিয়াল ইঞ্জিন কয়েকটা সাইকেলে কাজ করে। এই একটা সাইকেল, টোটাল সাইকেলটা কমপ্লিট করে আসার পর এই ইঞ্জিনটা তার ইনিশিয়াল কন্ডিশনে আবার ব্যাক করে। অর্থাৎ অ্যান আইডিয়াল ইঞ্জিন মে বি ডিফাইন্ড অ্যাজ এ ডিভাইস, একটা ডিভাইস হিসেবে কল্পনা করা হয়, হুইচ ডেভেলপস ওয়ার্ক কন্টিনিউয়াসলি, যেটা কন্টিনিউয়াসলি আমাদের কাজ সম্পাদিত করে, উইথ দ্য হেল্প অফ ওয়ার্কিং ফ্লুইড। এই ওয়ার্কিং ফ্লুইডের সহায়তায় আমাদের কন্টিনিউয়াসলি কাজ সম্পাদিত করে, তাই না? হুইচ আন্ডারগো সাম সাইক্লিক প্রসেস, যেটা কিছু সাইক্লিক প্রসেসকে অনুসরণ করে কন্টিনিউয়াসলি কাজ সম্পাদিত করে। ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ এ পিস্টন অ্যান্ড সিলিন্ডার। এটা কিছু একটা পিস্টন এবং সিলিন্ডারের সহায়তায় আমাদের কাজ করে। ঠিক আছে, এখন একটা আইডিয়াল ইঞ্জিনে আমাদের বেশ কিছু বিষয় আমরা দেখি। দি এয়ার ইন দ্য সিলিন্ডার ইজ heated with the help of some external source. It increases temperature and pressure of the enclosed air। তাহলে কি, একটা সিলিন্ডারের মাঝে যে এয়ারটা থাকে এটাকে এক্সটার্নাল কোনো সোর্স দিয়ে, এর ভিতরে যে এয়ারটা থাকবে অর্থাৎ গ্যাসটা থাকবে, এটাকে এক্সটার্নাল কোনো সোর্স দিয়ে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হবে, এর টেম্পারেচার এবং প্রেশার বৃদ্ধি পাবে, তাই না? এই গ্যাসকে উত্তপ্ত করা হয়, এর টেম্পারেচার এবং প্রেশারটাকে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে কি হয়, দি এয়ার এক্সপান্স, এয়ারটা তখন কি হবে, গ্যাসটা তখন কি হবে, প্রসারিত হবে। ডিউ টু হায়ার প্রেশার এন্ড টেম্পারেচার, এই হায়ার প্রেশার এবং টেম্পারেচার কারণে এই গ্যাসটা কি তখন প্রসারিত হবে, অনেক বড় হবে, প্রসারিত হবে। প্রসারিত হলে কি হবে, অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর ফলে কি হবে, সাম ওয়ার্ক ইজ ডান বাই দ্য এয়ার। এর ফলে কি হবে, এখানে কিছু পরিমাণ ওয়ার্ক ডান হবে, কারণ আয়তন বাড়লে কি হয়, ওয়ার্ক ডান হয়। আয়তন বাড়লে ওয়ার্ক ডান হয়, তখন এই পিস্টনগুলো কি হয়, উপরের দিকে মুভ করবে। এই এক্সপানশন হওয়ার কারণে উপরের দিকে মুভ করবে এবং এখানে একটা ওয়ার্ক ডান হবে। তারপর কি হবে, দি এয়ার দেন রিজেক্ট সাম হিট, এরপরে এয়ারটা কি করবে, কিছু পরিমাণ হিট রিজেক্ট করে, ডিউ টু দ্য এক্সটার্নাল সোর্স, এক্সটার্নাল হিট টু দ্য এক্সটার্নাল সোর্স। এরপরে কি হবে, এখানকার যে এয়ারটা আছে সেই এয়ারটা কিছু পরিমাণ হিটকে রিজেক্ট করবে কোন এক্সটার্নাল সোর্সে। হিটকে রিজেক্ট করলে আমাদের কি হইতাছে, হিটকে রিজেক্ট করলে যে জিনিসটা হইতাছে, দাস এইভাবে দি এয়ার কামস ব্যাক টু দ্য অরিজিনাল কন্ডিশন। এর ফলে কি হবে, আমাদের প্রেশারটা রিলিজ হয়ে যাবে, আয়তন কমে আসবে। এরপরে কি হবে, আমাদের এটা এই পিস্টনটা তার অরিজিনাল জায়গায় ব্যাক করে আসবে। এরপর আমরা কি করব, এরপর হলো দ্য এয়ার ইজ দেন কম্প্রেসড বাই দ্য সিলিন্ডার। এরপর এই এয়ারটাকে আমাদের সিলিন্ডার দ্বারা কম্প্রেস করা হয়, এই গ্যাসটাকে কম্প্রেশন করা হয়। কম্প্রেশন করলে কি হয়, কম্প্রেশন করলে কি হয়,
অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর ফলে সাম ওয়ার্ক ইজ ডান অন দ্য ইয়ার, এর ফলে এই ইয়ারের ভিতরে কিছু ওয়ার্ক ডান হয় এবং পিস্টনটা আমাদের নিচে চলে আসে কম্প্রেশনের ফলে। তো এইভাবে এই সার্কেলটা বারবার রিপিটেড হইতে থাকে, ঠিক আছে। এইভাবে একটা আইডিয়াল ইঞ্জিন কাজ করে। তো একটা আইডিয়াল ইঞ্জিন পড়ার সময় বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে আমাদের জানা উচিত, যে টার্মগুলো আমরা বারবার ইউজ করি। সেটা হলো সিলিন্ডার বোর। সিলিন্ডার বোরটা কি? সিলিন্ডার বোর্ড হলো এই যে আমাদের এই সিলিন্ডারের অভ্যন্তরীণ যে এরিয়াটা, না এই এই এরিয়াটাকেই বলা হয় সিলিন্ডার বোর, অর্থাৎ দ্য ইনার ডায়ামিটার অফ দি সিলিন্ডার। একটা সিলিন্ডারের ইনার ডায়ামিটারকে সিলিন্ডার বোর বলা হয়। ইন হুইচ দ্য পিস্টন মুভস, যার মধ্যে পিস্টনটা নড়াচড়া করে, সেটাই হলো ইজ নোন অ্যাজ সিলিন্ডার বোর। সিলিন্ডার স্ট্রোকটা কি? সিলিন্ডার স্ট্রোকটা হলো একটা সিলিন্ডার যখন মুভ করে, দেখো এটা সর্বোচ্চ এই পয়েন্টে টিডিসি এবং সর্বনিম্ন বিডিসি, সর্বোচ্চ টিডিসি এবং সর্বনিম্ন বিডিসিতে মুভ করে, অর্থাৎ এইটুকুর মধ্যে মুভ করে, অর্থাৎ টপ ডেথ সেন্টার বা টিডিসি বলা হয় এর এই সর্বোচ্চ এরিয়াটা যেখানে পিস্টনটা আসে, এবং বটম ডেথ সেন্টার বা ডিটিসি বলা হয় যেখানে কম্প্রেশন হওয়ার পরে পিস্টনটা আসে। এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের এই সিলিন্ডারটা এই পিস্টনটা আমাদের মুভ করে। এরপরও দেখা বইয়ের ভিতরে বেশ কিছু টার্মিনোলজি আছে, ক্লিয়ারেন্স ভলিউম, সুইফট ভলিউম, টোটাল সিলিন্ডার ভলিউম, কম্প্রেশন রেশিও, এগুলো তোমরা ধীরে ধীরে পড়ে নিও। যে কোনো একটা ইঞ্জিনের ইফিসিয়েন্সিকে আমরা কল্পনা করি, ইফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাইড, কি পরিমাণ কাজ হইতেছে ডিভাইড বাই হিট সাপ্লাইড, অর্থাৎ আউটপুট বাই ইনপুটকে ইফিসিয়েন্সি বলা হয়। এই ওয়ার্ক ডানকে আমরা বলতে পারি হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড। ওয়ার্ক ডান সমান হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড, সুতরাং ইফিসিয়েন্সি সমান হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড ডিভাইডেড বাই হিট সাপ্লাইড। এই ইকুয়েশন দিয়ে আমরা যে কোনো একটা ইঞ্জিনের আমরা ইফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এখন আমি আলোচনা করব বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক সাইকেল সম্পর্কে, টাইপস অফ থার্মোডাইনামিক সাইকেল। দো দেয়ার আর মেনি টাইপস অফ থার্মোডাইনামিক্যাল সার্কেল, যদিও বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক সাইকেল আছে, ইয়েট দি ফলোয়িং আর ইম্পর্টেন্ট ফ্রম দি সাবজেক্ট পয়েন্ট অফ ভিউ। এই নিচের কয়েকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নাম্বার হলো কার্নোট সাইকেল, 2 নাম্বার হলো স্টার্লিং সাইকেল, 3 নাম্বার হলো এরিকসন সাইকেল, 4 নাম্বার জুল সাইকেল, 5 নাম্বার অটো সাইকেল, 6 নাম্বার ডিজেল সাইকেল, 7 নাম্বার ডুয়েল কম্বাসন সাইকেল, ঠিক আছে। এগুলো আমি নেক্সট ক্লাস থেকে এগুলো সম্পর্কে ডিটেলস ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।